আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলব আ বাং আ বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে দেশ থেকে স্টুডেন্ট বিল দিতে যারা আসেন, তাদের এই করোনা পরিস্থিতিতে কিরকম সিচুয়েশন, ইউকে এর ইমিগ্রেশন এ কি কোন ধরনের পরিবর্তন এসেছে? অথবা ইউনিভার্সিটি গুলা কি আদৌ স্টুডেন্ট নিচ্ছে? এই ব্যাপারে আমরা কথা বলব। আমাদের সাথে আছেন সম্মানিত ২ জন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত ২ অতিথিকে। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম শহীদ ভাই। Assalamu alaikum warahmatullahi wabarakatuh, Tipu. How are you? ওয়েল আই এম ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু দ্য শো এবং আমার সাথে আছেন একজন স্টুডেন্ট কনসালটেন্ট জনাব হীরা দিলওয়ার। হীরা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম টিপু ভাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই স্বাগত। আজকে একটা বিশেষ টপিক আমরা সিলেকশন করেছি। যেটির ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। আপনারা তো অবশ্যই বলবেন যে স্টুডেন্ট ভিসা ব্রিটিশ গভর্নমেন্টে ব্রিটিশ এডুকেশন সিস্টেম যুগ, যুগ ধরে কিন্তু খুবই সমাদৃত বিশ্বের প্রতিটি কর্নারে। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টাল দেশগুলা যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেক স্টুডেন্ট বছর পুরোটাই বছর জুড়েই ব্রিটেনে আসেন উচ্চ শিক্ষার্থীর জন্য। এখানে আছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলা, যেগুলো আমরা কথা শুনবো আমার সম্মানিত অতিথির কাছে। সম্মানিত দর্শক, আমরা আসলেই আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমরা কি বিষয়ে কথা বলছি। স্টুডেন্ট ভিসা। জি, স্টুডেন্ট ভিসার জন্য বর্তমান পরিস্থিতি কি? এবং এই COVID-19 এ যেখানে বিশ্বের সবকটি দেশই স্থবির হয়ে আছে। আমরা অনেক সময় কথা বলেছি ইমিগ্রেশন সিস্টেম নিয়ে। কিন্তু আমরা স্টুডেন্ট একটা বিশাল অংশ এই এই দেশের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করে। এই ব্যাপারে কি অবস্থা আছে সে বিষয়ে জানবো। প্রথমেই আমি যদি চলে যাই জনাব ব্যারিস্টার মোহাম্মদ শহীদ ভাইয়ের কাছে। শহীদ ভাই, হ্যালো টিপু। জি, আপনি দীর্ঘদিন থেকে ইমিগ্রেশন প্র্যাকটিস করছেন। প্রায় শতাব্দী ২৫ বছরের মতো, তার বেশি হতে পারে। তো আপনার এই এক্সপেরিয়েন্স এ এরকম ইমিগ্রেশন সিচুয়েশন তো আপনি, আমার মনে হয় যে আমরা কেউই যখন করি নাই, আপনি তো এরকম করেন নাই। এরকম পরিস্থিতির মোকাবেলা করেন নাই। বিশেষ করে আমাদের যে সকল ভাই-বোনেরা এই দেশে স্টুডেন্ট ভিসায় আছেন, তাদের তাদের পরিস্থিতি কি? তাদের ব্যাপারে কি কোনো আইনের পরিবর্তন এসেছে? অথবা বাংলাদেশ থেকে কি নতুন স্টুডেন্ট ভিসার জন্য কোনো আইনের পরিবর্তন আছে কিনা? আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন, পরে আমরা চলে যাব ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সো এরা কি কিভাবে আছেন সেটা আমি জানি না। ২-১ জন যারা পরিচিত সবাই কষ্টের মধ্যে আছেন। আমরা জানি সবাই যে এই সিচুয়েশনে অলমোস্ট লকডাউনে ঘরের মধ্যে তাদের যে ইউনিভার্সিটিতে যাওয়াও বন্ধ, অনলাইনে ক্লাস চলতেছে অবশ্য। এরপর যেগুলো তারা এই যে টাকা পয়সা তো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন, সেগুলোই দিয়ে আমার মনে হয় চলতেছেন। কাজ কাম যাদের ছিল আমার পরিচিত ছাত্রছাত্রী যারা খুবই নিকট আত্মীয় বা ক্লায়েন্ট, তারা কাজ যেগুলো করতেন সেগুলো তো আর এখন নাই। কারণ তারা যেহেতু পার্ট টাইম ছিল, উইকেন্ডে কাজ ছিল, তারা ওই যে 80% এর গভর্নমেন্টের ফার্লো স্কিমেও যেতে পারে নাই। তো বর্তমানের অবস্থা স্টুডেন্টদের জন্য ফেভারেবল না বলা যায়। কারণ একজন ছাত্র মানে সে এখন মানে একজন তরুণ, সে বাইরে যাওয়াটাই স্বাভাবিকভাবে পছন্দ করবে, ইউনিভার্সিটিতে যাওয়াটাই পছন্দ করবে, ক্লাসে যাবে, লাইব্রেরিতে যাবে। কিন্তু এটা এখন আর সম্ভব না, কাজও করতে পারতেছে না। হাউএভার আমরা জানি যারা এই দেশে আসছেন স্টুডেন্ট ভিসায়, তাদের ন্যূনতম তাদের এই এবিলিটি আছে যে বাংলাদেশ থেকে তারা কিছু টাকা নিয়ে আসতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। অ্যাটলিস্ট মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছাত্র বা উচ্চবিত্ত যারা তারাই এসেছেন এই দেশে। সুতরাং আমাদের জানা মতো সবাই টাকা পয়সা নিয়ে আসতেছেন এবং চলতেছে মোটামুটি। এই যে বিশ্বে এখন একটা মহামারী চলতেছে, করোনা ভাইরাস। আমেরিকাই বলো, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, এইগুলো পপুলার ডেস্টিনেশন ছিল স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই
এই দেশগুলো পছন্দ করতো। যারা অবশ্য স্কলারশিপ পাইতো তারা যাইতো নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, চায়না, এইসব দেশে, এশিয়ার দেশগুলোতে, বা সিঙ্গাপুর। আর পড়াশোনা যারা মনে করো ইংল্যান্ডের ব্যাপারটা ধরো, ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 100 র্যাঙ্কিং এর ভিতর, যে ইউকের দেখবা তুমি 50-60টা ইউনিভার্সিটি পড়ছে ইউকেরই। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইউকের এডুকেশনটা খুবই উন্নত মানের। এই জন্য স্টুডেন্টদের 10-এর মধ্যে থাকে অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ, ইম্পেরিয়াল ইউনিভার্সিটি কলেজ লন্ডন, এগুলো সব সময় 10-এর ভিতর থাকে। যদি কোনো কারণে 10-এর বাইরে যায় তো পরবর্তীতে আবার চলে আসে, কারণ ওদের তো শিক্ষা প্রোভাইড করার মান, বা শিক্ষা স্টুডেন্টদেরকে শেখানোর মান, অথবা ওয়ার্ল্ডের যে উন্নত গবেষণা, এগুলো আমাদের দেশের, আমাদের ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলো উন্নত মানের, ওয়ার্ল্ড স্বীকৃত। এই জন্য বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, অন্য যে কোনো দেশ থেকে, এই ডেভেলপিং কান্ট্রি গুলো থেকে ইংল্যান্ডকে তারা প্রথম পছন্দের স্থান মনে করতো এখানে আসার জন্য স্টুডেন্ট ভিসায়। নাও কি দেখলাম আমরা, মাঝে একবার ইংল্যান্ডে আসা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ থেকে, পার্টিকুলারলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে স্টুডেন্টরা খুবই অনাগ্রহ ছিল এখানে ইংল্যান্ডে আসার জন্য। কারণ ওই যে টয়েক নামে একটা স্ক্যান্ডাল ছিল স্টুডেন্টদের প্রতি, এর আগের গভর্নমেন্টের যে বিরূপ মনোভাব, এই কারণে হয়তো একটু ইয়ে ছিল। তারপর যেটা হলো, আমরা দেখলাম যে এই গভর্নমেন্ট আসার আগেই, মূলত গভর্নমেন্ট তো স্টুডেন্টদের ফেভারে, এই গভর্নমেন্ট আসার আগেই তেরেসা গভর্নমেন্টের শেষের দিকে আবার যে স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হাব করার জন্য এটা তারা একটা পরিকল্পনা নিল। পার্টিকুলারলি বরিস জনসন, সে যখন ক্ষমতায় আসে, ক্ষমতার আসার আগ থেকেই তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে ইউকেতে একটা ফেভারেবল পলিসি নিয়ে আসবে, সেটা সে ঘোষণাও দিয়েছিল। এবং এখন সে ক্ষমতায় আসার পর যে প্রীতি প্যাটেল, আমাদের হোম সেক্রেটারি আছেন, হ্যাঁ, স্টুডেন্টদের জন্য আরো ইজি করে দিচ্ছেন। তো তাদের ইচ্ছে হলো যে ইউকে কে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হাব বানানো। এখন একেবারে ইজি, 30 পয়েন্ট আর 10 পয়েন্ট। হীরা আছেন এখানে, উনি স্টুডেন্ট অ্যাডভাইজারি সার্ভিসে কাজ করেন এবং উনি ছাত্রদের সাহায্য করেন ভর্তির ব্যাপারে। তো উনি বিস্তারিত বলবেন হীরা। কিন্তু যে রিকোয়ারমেন্ট এখন ইজি করে ফেলছে, যে পয়েন্ট বেস সিস্টেম। 30 পয়েন্ট একটা কস্ট লেটার যদি তোমার থাকে তাহলে 30 পয়েন্ট, আর 10 পয়েন্ট সম্ভবত তোমার যদি মেইনটেনেন্সের জন্য যদি তুমি করতে পারো। তো এখন যে আগে যে একটা ক্রাইটেরিয়া ছিল, যে ইংলিশের যে স্পেসিফিক ক্রাইটেরিয়া, হোম অফিসের ক্রাইটেরিয়া যেটা ছিল, সেইটা এখন তারা উঠাই দিছে। তারা বলতেছে যে যদি কলেজ অথবা ইউনিভার্সিটি তোমাকে ভর্তি দেয়, যদিও কলেজ ইউনিভার্সিটি ভর্তি তোমাকে কখনো দিবে না যদি ইংলিশের রিকোয়ারমেন্ট তুমি মিট না করতে পারো, কিন্তু সার্টেন কোর্স আছে, যেমন মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স আছে, বা এইচএনডি লেভেলের কোর্স আছে, যেগুলোতে ইউনিভার্সিটি ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউ নিয়ে যদি স্যাটিসফাইড হয়ে যায় যে তোমার ইংলিশের লেভেল। জি জি শহীদ ভাই, হ্যালো, জি জি শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে, জি। হ্যাঁ, তো যদি দেখা যায় যে তুমি যদি ইংলিশ, তারা যদি মনে করো তুমি কোপ করতে পারবা স্টাডি করে, তাহলে তারা ভর্তি দিয়ে দেয়। তো এটা বলার এই কারণ হলো যে ইংলিশের যে গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট ছিল, সেটা উঠাইয়ে তারা করছে কি, সিম্পল করে ফেলছে, যে কস্ট ফ্রম ইউনিভার্সিটি এবং মেইনটেনেন্স। তো মেইনটেনেন্সের ব্যাপারে যে লন্ডনের একটা মেইনটেনেন্স আছে এবং লন্ডনের বাইরের একটা মেইনটেনেন্স আছে, এটা হীরা বলবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদিও এই যে করোনা ভাইরাসের কারণে যে সাময়িকভাবে এখন ইংল্যান্ডের যে এখানে পড়াশোনার প্রতিকূল পরিস্থিতি বলা যায়, তারপরও যখনই অনুষ্ঠান আছে, ওকে পরে ফোন দিব না। আচ্ছা, ফোন দিও, একটা দরকার আছে। জি শহীদ ভাই, যখনই পরিস্থিতি নরমাল হয়ে যাবে, তখনই আমি মনে করি স্টুডেন্টরা ইংল্যান্ডকেই পছন্দ করবে স্টাডি করার জন্য। কারণ এই যে গভর্নমেন্টের যে ফ্লেক্সিবিলিটি, 20 আওয়ার্স কাজের পারমিশন, হ্যাঁ, এইগুলো এবং স্টুডেন্টদের জন্য একটা হাব করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, যে ওই যে স্টুডেন্টরা লেজার যে অ্যাক্টিভিটি যেগুলো করবে, এগুলো করার প্ল্যান করছে, এবং লন্ডনকে তারা চাচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হাব তৈরি করার জন্য। এই জন্য আমি মনে করবো যে বাংলাদেশ থেকে এখানেই স্টুডেন্টরা পছন্দ করবে। আরো ডিটেইলস জানবো, আমি সরাসরি চলে যাই হীরা ভাইয়ের কাছে। হীরা ভাই,
আপনি তো দীর্ঘদিন জি থেকে স্টুডেন্ট কনসালটেন্সি অথবা স্টুডেন্ট অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে আসছেন। তো আপনার জি যদি আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে বর্তমানে এই ইউনিভার্সিটি গুলা কি ধরনের ক্রাইটেরিয়া মেইনটেইন করছে অথবা কোন ধরনের রিকোয়ারমেন্টস তারা চাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ব্যাপারে। পরে আসবো কোভিডে তারা অ্যাডমিশন নিচ্ছে কি নিচ্ছে না। আপনি যদি একটু বলেন যে সাধারণ রুলস এর মধ্যে ইউনিভার্সিটি কোন রিকোয়ারমেন্টস গুলা ফুলফিল করতে হয় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হিসাবে? এখন যেভাবে আমরা দীর্ঘদিন যেই রুলটা ফলো হচ্ছে যে সে আইএলটিএস তো লাগবে, ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে। শহীদ ভাই যেটা বললেন যে একটু ইয়ে করছেন ফ্লেক্সিবল, আগের মতো মানে রিকোয়ারমেন্ট না, ইউনিভার্সিটি ইচ্ছে করলে আইএলটিএস ছাড়া আনতে পারে, আইএলটিএস ছাড়া সেটা হলে ইউনিভার্সিটি ইন্টারনালি একটা টেস্ট নিয়ে নেয়, জি সেই টেস্টে যদি পাস করে ফেলে তাহলে আর ইংলিশ লাগে না। ইংলিশ লাগবে, রিকোয়ারমেন্ট লাগবেই, যেটা ওদের রিকোয়ারমেন্ট। ইংলিশ আইএলটিএস বা কোনো কোর্স লাগবে না, বাট ইউনিভার্সিটির ইন্টারনাল একটা ইংলিশ টেস্ট আছে, আচ্ছা ওইটা যদি পাস করে ফেলে তাহলে স্টুডেন্ট আসতে পারবে। আর কসের মধ্যে 30 পয়েন্ট আছেই, এটাকেই কস তখনই পাবে যখন তার আইএলটিএস রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। এই কস্ট আর যেটা 10 হইলো কস্ট যে 30 পয়েন্ট ওইটা কিসের ভিত্তিতে দেয়? জি, এটা এটা হইলো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আর কি, এটা হ্যাঁ। কসের জন্য 30। আচ্ছা এটা আইএলস থাকতে হবে। আইএলস মানে এদেশে পড়তে হলে যত ইংলিশ মিডিয়াম পড়তে হবে, সুতরাং ইংলিশ তার কোয়ালিফিকেশন থাকতে হবে যে ইংলিশ তার ক্যাপাবিলিটি আছে। লেভেলটা কত, স্কোরটা কত থাকতে হবে? আইএলস লেভেল এটা থেকে শুরু হয়, যেমন ফাউন্ডেশন কোর্সের জন্য এক লেভেল, গ্রাজুয়েশন কোর্সের জন্য এক লেভেল, মাস্টার্স কোর্সের জন্য এক লেভেল, প্রি মাস্টার্স কোর্সের জন্য এক লেভেল। যদি আমি আচ্ছা। ফাউন্ডেশন থেকে যাই, ফাউন্ডেশনে 4 থেকে 4.5 আনা যায়। আবার কমে আনা যাবে ইংলিশ কোর্স দিয়ে ফাউন্ডেশন, ইংলিশ কোর্স করার পরে ফাউন্ডেশন, মানে অনেক ফ্লেক্সিবল হয়েছে এখন। কারণ যেহেতু ওরা ইউনিভার্সিটিতে কোর্স গুলো আনবে, ইউনিভার্সিটির একটা ইনকাম সোর্স বাড়াই দিছে, যেহেতু কলেজ এখন নাই, কলেজ খুব কম, কলেজে কাজের রাইট থাকে না, বাট ইউনিভার্সিটিতে আসলে কাজের রাইট থাকে। 10 আওয়ার্স থেকে শুরু হয় 20 আওয়ার্স। এই জন্য ইউনিভার্সিটিতে ফ্লেক্সিবল করার জন্য ইউনিভার্সিটি গভর্নমেন্ট ফেসিলিটেড হচ্ছে, এই জন্য ওরা অনেক ফ্লেক্সিবল করে দিচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। যাদের ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশের বা মেট্রিক পাস, তারা আসতে পারবে 4.5 আইএলটিএস দিয়ে। যারা গ্রাজুয়েশন আসতে চায়, মনে করেন যে আইএলটিএস কম আছে, তারপরে ফার্স্ট ইয়ার আসতে পারবে, 4.5 দিয়ে ফার্স্ট ইয়ার আসা যায়, বা 5 দিয়ে। আবার যদি কেউ 3 বছরের গ্রাজুয়েশন কোর্স চায়, তাহলে আবার 6 থাকতে হবে, প্রত্যেকটাতে 5.5 থাকতে হবে। আর যদি প্রি মাস্টার্স কোর্সে আসে, 4.5 থেকে শুরু করে 5.5 পর্যন্ত প্রি মাস্টার্স কোর্সের জন্য দিয়ে দিচ্ছে, এই কোর্সের মধ্যে প্রি মাস্টার্স আসতে পারবে। আর যারা মাস্টার্স কোর্সে আসবে ডাইরেক্টলি, পোস্ট গ্রাজুয়েট কোর্স ডাইরেক্টলি, নো প্রি মাস্টার্স কোর্স ইংলিশ, তাহলে ওদেরকে মাস্ট 5.5 ইন্ডিভিজুয়ালি পাইতে হবে, এবং 6 থেকে 6.5 পাইতে হবে মাস্টার্সে। কোন কোন ইউনিভার্সিটি 6, কোন কোন ইউনিভার্সিটি 6.5, এইটার রিকোয়ারমেন্ট। তাহলে তারা 30 পায় গেল। আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি ওই কারণে, কারণ আমাদের অনেক গার্জিয়ানরা যারা স্টুডেন্ট থেকে বাংলাদেশে আসতে চাবে, তাদের অনেক গার্জিয়ানরা এই অনুষ্ঠান দেখবে, তো তাদের জন্য একটু আরো সহজভাবে বলার জন্য আমি যেটি আপনার কাছে জানতে চাইবো, ওইটা কি এই যে স্কোর, আইএলটিএস এর স্কোর, ওইটা রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং, এই চারটার উপরেই তো করতে হয় স্টুডেন্ট ভিসার জন্য। কারণ আমি চাচ্ছি একটু ক্লিয়ার করি, যারা গার্জিয়ানরা যারা ইন্টারেস্টেড তারাও জানলেন, আর স্টুডেন্ট ভাইরা তো অবশ্যই জানার কথা তারা। তারপরে শহীদ ভাই জি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, যে ওই যে 4.5 যেটা বলতেছেন হীরা, এটাই কিন্তু এটা তো মানে অনেক ফ্লেক্সিবল করে ফেলছে, তাই না? ইউনিভার্সিটির একটা ক্রাইটেরিয়া দিছে এখন ইউনিভার্সিটি, যে কোন ধরনের স্টুডেন্টকে তারা নিবে। সাথে সাথে ওই ক্রাইটেরিয়া, যে ইংলিশের ক্রাইটেরিয়া, হোম অফিস তারা এটারে উঠাই ফেলছে। হোম অফিস বলতেছে যে তোমরা কলেজ থেকে কাস্ট লেটার আনো এবং তোমরা 28 দিন দেখাও তোমার অ্যাকাউন্টে যে টাকা ছিল, মেইনটেনেন্স যেটারে আমরা বলি, এইটা মেইনটেনেন্সের জন্য 10 পয়েন্ট এবং ইউনিভার্সিটির কাজের জন্য 30 পয়েন্ট। নাও যেটা হীরা বললেন যে ইউনিভার্সিটি কাজ দিবে, এটা ডিপেন্ড করে যদি তুমি চুজ করো কোর্স, এই কোর্সের উপর ডিপেন্ড করবে তোমার আইএলটিএস কত দরকার। তো আমরা যেটা সাজেস্ট করবো, হীরা সে নিজেই স্টুডেন্ট কনসালটেন্ট এবং আমি এইগুলো পরামর্শ দেই, যে একটু লোয়ার লেভেলের কোর্সে ভর্তি হয়ে চলে আসো, সো দ্যাট তুমি এই কোর্স করে পরে অনার্সে গেলা, অনার্সের পর মাস্টার্স ডিগ্রির পর আরো 2 বছরের কাজের পারমিশন আছে, ওইটার বলে পোস্ট স্টাডি ওয়ার্ক। দ্যাট মিনস 8-9 বছর এইরকমই চলে গেল। 1 বছর যদি পরে তুমি ওয়ার্ক পারমিটে থাকো, তো 10 বছর লিগালি থাকলে তুমি এখানে সেটেলমেন্ট পাচ্ছ, তাই না হীরা? জি, আমরা সবাইকে বলি, যারা যদি
যদি লং কোর্স করতে চায় তাহলে ফাউন্ডেশন আসতে হবে, যদি ইন্টারমিডিয়েট পাস থাকে বা মেট্রিক পাস থাকে। আর যদি কেউ মাস্টার্সে আসতে চায় তাহলে এদেশে কিন্তু অপশন আছে, ধরুন মাস্টার্সে একটা ছেলে আসলো 2 বছরের বিষয় বা 1.5 বছরের কোর্স আছে, 2 বছরের কোর্স আছে, তাহলে সে মাস্টার্স করার পরে সে চলে গেল পোস্ট স্টাডি ওয়ার্কে, তাহলে 2 বছর চলে গেল তার পোস্ট স্টাডি ওয়ার্ক, মাস্টার্স চলে গেল 2 বছর, আরো 2 বছর আরেকটা মাস্টার্স এই দেশে করতে পারে, সেগুলো 2টা মাস্টার্স করা যায় দেশে। ইভেন আমার দেখা একজন ডাক্তার আসছে বাংলাদেশ থেকে, সলিমুল্লাহ মেডিকেল থেকে, জানি না মাসুম ভাই আমার লাইভ প্রোগ্রাম দেখছেন কিনা, উনি 3টা মাস্টার্স করছেন আমার দেখা। সলিমুল্লাহ মেডিকেল পিএইচডি করার সুযোগ আছে, এরপর পিএইচডি পিএইচডি করার সুযোগ আছে। সেজন্য বললাম এই দেশে যদি থাকতে চায়, ইচ্ছা করলে যারা মানে থাকতে চায় থাকতে পারবে, বাট জেনুইনলি থাকতে হবে। এই গভর্নমেন্ট চাই রিয়েল স্টুডেন্ট থাকতে, কোন নট বোগাস স্টুডেন্ট। তারা পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, জেনুইন স্টুডেন্ট হইতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে দেশে সেটেল হওয়ার সুযোগ আছে। এই ব্যাপারে আমি আসবো আবারও। আমি শহীদ ভাই কাছে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি। এই যে হীরা ভাই বললেন যে এই মেট্রিক পাস যারা এসএসসি পাস তারা আসতে পারবে, তো তাদের তো আপনি যেটা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেন যে লোয়ার লেভেলে কোর্স হলে ধীরে ধীরে তার কোর্সটা আপডেট হবে এবং তার ইংলিশের প্রফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে, কারণ বাংলাদেশে ইংলিশের প্রফিসিয়েন্সি ধীরে ধীরে। ধরেন একটা ছেলে বা একটা মেয়ে ফাউন্ডেশন প্রোগ্রাম আসলো, তাহলে 1 বছরের মতো ভিসা পাইলো সে, তাহলে ফাউন্ডেশন করার পরে সে আবার যাবে ব্যাচেলর প্রোগ্রামে যাবে 3 বছরের কোর্স, তাহলে তার 4 বছর প্রোগ্রাম হয়ে গেল। 4 বছর প্রোগ্রাম করার পরে সে পিএসডব্লিউ চলে যেতে পারবে ইচ্ছা করলে, যেহেতু ডিগ্রি করার পরে দেশে পিএসডব্লিউ পাওয়া যাচ্ছে, 2 বছর ওয়ার্ক রাইট পাচ্ছে, তাহলে 6 বছর এই দেশে তার হয়ে গেল। এরপরে সে আরেকটা মাস্টার্স করতে পারবে, এদেশে 2 ইয়ার্স মাস্টার্স আছে ওয়ার্ক প্লেসমেন্ট সহ। তাই এই মাস্টার্স করার 2 বছরের কোর্স গুলো ওয়ার্ক প্লেসমেন্ট হলে ওই সময় আবার সে কাজ করতে পারে ফুল টাইম ইচ্ছা করলে যদি পায়। তার মানে 1 বছরের মাস্টার্স 1 বছরের বা 6 মাসের প্লেসমেন্টও পায় ইউনিভার্সিটিতে, তার মানে ওই সময় কাজের করার রাইট আছে, কোনো কোম্পানিতে ইচ্ছা করলে সে ভালো জব পেয়ে যেতে পারে। ভেরি গুড। এবং ইউকের ইউনিভার্সিটি গুলো তো এখন 3rd ইয়ারে এবং 4th ইয়ারে, পার্টিকুলারলি যে কোর্সগুলোতে 4th ইয়ার আছে, 3rd ইয়ারে 4th ইয়ার এবং মাস্টার ডিগ্রিতে ওয়ার্ক প্লেসমেন্টের ব্যবস্থা করতেছে তারা এখন। হাতে কলমে শিক্ষা যেটা আছে অনার্সও আছে, অনার্স কোর্সেও আছে, যদি 3 বছরের কোর্সে যায় তখন 1 বছর প্লেসমেন্ট আছে, তার মানে ওইখানে আর 1 বছর প্লেসমেন্ট আছে, ইচ্ছা করলে এটাও করতে। এই দেশের এডুকেশন সিস্টেমটা প্রতি বছর নতুন করে ডিজাইন করতেছে। যে বাংলাদেশে দেখবা তুমি ওই যে সাবেকি 200 বছর আগের যে সিস্টেম সেটা, কিন্তু এখানে তারা কি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসতেছে যে 3rd ইয়ারে তুমি ইচ্ছে করলে একটা ওয়ার্ক প্লেসমেন্ট করবা এবং কাজ ফুল টাইম কাজ করবা, এবং ইউনিভার্সিটির এই কোর্সের সাথে এটা অ্যাটাচ, তাই না? এটা প্লেসমেন্ট শুধু কাজ করার জন্য না, এই প্লেসমেন্টটা থেকে সে আবার কিছু ইউনিভার্সিটি জমা দিবে যে কি শিখছে এখান থেকে, এটা আবার এটার মধ্যে প্রজেক্ট বেস, যে প্রজেক্টের মতো। আচ্ছা জি, তাহলে এটা তার স্টাডির অন্তর্ভুক্ত, কাজ করবে বাট এটা স্টাডির অন্তর্ভুক্ত, এটা স্টাডিও কাজে লাগবে প্লাস নিজের ওই ফিউচার ক্যারিয়ার জন্য এটাও কাজে লাগবে। মনে করো টিপু, আমরা যে লয়ার আছি এলপিসি তে আমরা কি করি না, ট্রেনিং কোর্স করি না, তো এটা অনেক সময় আমাদের কাছে ভেগ লাগে, আমাদের কাছে মনে হয় অপরিষ্কার, আফসা লাগে, কিন্তু ওই সময় যদি তুমি কোনো একটা লয়ারের ফার্মে কাজ করো তাহলে তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে, তাই না? তো এইরকমই এখন সবগুলো কোর্সকে তারা ডিজাইন করার চেষ্টা করতেছে। তো দর্শক মণ্ডলী, আমরা যেটি ওনাদের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আসলে আমাদের অনেকের ধারণা সম্ভবত ডিগ্রি পাস না হলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা যায় না, কিন্তু আমার 2জন বিজ্ঞ অতিথি যেটি বললেন যে আসলে কেউ যদি ভালো ছাত্র অথবা ছাত্রী হয়ে থাকে তাহলে এসএসসি পাস করার পরেও যদি সে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারে, বিশেষ করে ইংলিশের ব্যাপারটা, তাহলে সে ফাউন্ডেশন কোর্সে আসতে পারে। আসার পরে ধীরে ধীরে তার এডুকেশনাল ক্যারিয়ারটা সে বিল্ড আপ করতে পারবে। এখানে ফাউন্ডেশন কোর্স থেকে একদম মাস্টার্স পর্যন্ত, যেটা হীরা ভাই বললেন যে মাস্টার্স, ডাবল মাস্টার্সও করতে পারবে। তার মানে ডাবল মাস্টার্স হতে পারবে যারা জেনুইন স্টুডেন্ট, যাদের গুড ইন্টেনশন আছে ভালো লেখাপড়া করার জন্য, ব্রিটেন কিন্তু এখনো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু স্টাডি। তো অনেকের ধারণা যে হয়তো ডিগ্রি পাস না হলে, আমরা অনেক সময় কল পাই যে আমার ভাইকে আনবো অথবা আমার ভাতিজাকে আনবো, কিন্তু সে এখনো ডিগ্রি পাস করে নাই। তো আজকের আলোচনায় যেটি বোঝা যাচ্ছে যে আসলে যদি জেনুইন শার্প ব্রেইনের যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সে কিন্তু মেট্রিক পাস করার পরেই বিদেশে উচ্চ স্টাডির জন্য, উচ্চ শিক্ষার্থীর জন্য আসতে পারে। তো আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করি টিপু ভাই, সেটা হলো আমাদের স্টুডেন্টদের কিন্তু অনেকেই মেট্রিক পাস করার পরে বা ইন্টার পাস করার পরে কাজে জয়েন করে ফেলে, অনেকেই পড়াশোনা করে না।
আমাদের দেশে যেটা অনেকে হয়, এরাও কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখায় কিন্তু এখানে আসতে পারে, যে আমি এখানে আমার এই এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আমার মনে হইতেছে আরো ভালো ডিগ্রি যদি নেই আমার দেশে আরো ভালো জব করতে পারবো, তখন তারা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই দেখায় আবার আসতে পারে এখানে। ওইটাই আমি বলছিলাম হীরাকে, ওই টিপুকে সেদিন বলছিলাম না, আমার একটা লাইভে আমি বলছিলাম। তো আমাদের অনেকেই আছে যে স্টাডি গ্যাপস, আমাকে প্রায় প্রশ্ন করে তারা ইনবক্সে যে আমার তো স্টাডি গ্যাপস, আমি 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন আমাকে দিবে কিনা? হ্যাঁ, দিবে না, কিন্তু সেই দিবে নাকে যদি তুমি সুন্দর করে ডিজাইন করো, সুন্দর করে অ্যাপ্রোচ করো, প্রেজেন্ট করো, তাহলে তোমাকে অবশ্যই দিবে। আমি তাদেরকে বললাম যে তোমরা বলতে হবে যে এই 10 বছর তুমি কি করছো। যেমন আমি ব্যাংকে কাজ করছি, আমি ইন্টারমিডিয়েট পাস করার পর আর আমি পড়াশোনা করি না, 10 বছর ব্যাংকে কাজ করছি। এখন আমার যে এই এক্সপিরিয়েন্স, ইভেন সে যদি সোসিওলজিও পড়তে চায়, একটা এক্সাম্পল, ইকোনমিক্স হলে তো তার একেবারে রিলেটেড, বা অ্যাকাউন্টেন্সি হলে রিলেটেড, বিজনেস হলে রিলেটেড, যদি ইভেন সোসিওলজিও পড়তে চায়, সে বলতে পারবে যে আমার যে এই যে কমিউনিকেশন স্কিলস আমি ডেভেলপ করছি, আমার ব্যাংকিং কাজের জন্য 10 বছর কাজ করে যে আমার এই যে স্কিলস, যেটা ওয়াইড রেঞ্জ অফ কমিউনিকেশন স্কিলস, এইটা আমি ইউজ করে আমার এখন এই সাবজেক্ট আমি পড়তে চাই। তো বেসিক্যালি তোমার স্টাডি গ্যাপসটা কোনো ম্যাটার না, তুমি যদি ওইটা ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মাধ্যমে দেখাই দিতে পারো যে আমি এই ওয়ার্ক করছি, এখন আমি আমার আবার একাডেমিক লাইনে চলে আসতে চাই, তাহলে মেইনলি হলো, আমি আপনার সাথে সইবে অ্যাড করি একটু, যেটা আপনি বলছেন যে যে কোনো কোর্সে আসা যায়, সেটা হলো পার্সোনাল একটা স্টেটমেন্ট দিয়ে আমি কেন এই কোর্সটা করতে চাই। যদি স্টেটমেন্টটা সত্য মানে রিলেভেন্ট হয় এবং খুব খুব মানে ব্রিলিয়ান্ট স্টেটমেন্ট হয়, তাহলে এই স্টেটমেন্টের উপর বেসিস করেই আপনাকে কোর্সে নিতে বাধ্য। যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমার এক ফ্রেন্ড ডাক্তার সাহেব, সে 3টা মাস্টার্স করছে, সে 2টা মাস্টার্সে দেশে করার অনুমতি আছে, 3 নম্বর মাস্টার্সের সময় তাকে ভিসা দিছে, বলছে যে আমার এই কোর্সটা আমার এই ভবিষ্যতের জন্য এটা রিলেটেড, আমার 3 নম্বর লেভেল 7 আর কি, 2টা লেভেল 7 এর উপরে নেয় না, 3টা লেভেল 7ও করা যায়। তার মানে যদি যুক্তি ভালো মতো দেওয়া যায়, স্টেটমেন্ট দেওয়া যায় যে আমি কেন পড়তে চাই কোর্সটা আমার ভবিষ্যতের জন্য রিলেটেড, তাহলে অবশ্যই পড়তে পারবে। কারণ এই দেশের ইউনিভার্সিটি দেখতে চায় আসলে আপনি জেনুইনলি আপনার কাজে লাগবে কোর্সটা। যারা আসতে চায় আমাদের মাধ্যমে, যদি হীরা বা আমার মাধ্যমে যদি তারা প্রসেস করে, তো অবভিয়াসলি আমরা ওই যে স্টেটমেন্টেও আমরা সাহায্য করে দিব, যে কোন ধরনের তাদের স্টেটমেন্ট, অ্যাট লিস্ট আমরা দেখতে পারবো যে কি কি করতে চায় না করতে চায়, এগুলো দেখে আমরা এটা হেল্প করি, সবাইকে হেল্প করি, আমরা সবাইকে হেল্প করি, কারণ এটা সবাই তো ভালো মতো করতে, আমরা এটা ওভারভিউ করে দিই যে এই জায়গার মধ্যে ঠিক হয় না, এই জায়গার মধ্যে ঠিক করে দিতে হবে, তখন ওরা ভেবে লেখে। আচ্ছা, ধন্যবাদ। তার মানে এখানে বয়সের কোনো পার্থক্য না, কেউ যদি দেশে মাস্টার্স করে আসে, ইংল্যান্ডে বয়সের কোনো ম্যাটার না, কোনো সময় ম্যাটার না। এবং আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ইন্ডিয়া থেকে একজন স্টুডেন্ট আনছি, সেটা হলো তার হইলো 20 বছরের স্টাডি গ্যাপ প্রায়। হ্যাঁ, সে জব ছিল, ওই জবের অনুযায়ী আসছে, এবং এখনো আমাদের কাছে ফাইল প্রসেস আছে বাংলাদেশে, যারা আমাদের ইয়ারে মেট্রিক পাস করছে, এবং এখন সে ভালো লয়ার, এবং সে বিবিএ কমপ্লিট করার পরে লয়ার কমপ্লিট করছে, এখন সে লতে আসবে, বিবিএ এমবিএ এসব করা, মানে বিজনেস, তারপরে ল, তারপরে এখন লতে আসবে। এরপরে ইন্ডিয়া থেকে আছে ল পাস করা প্রায় 20 বছর 25 বছর গ্যাপ, আমাদের চেয়ে সিনিয়র, তাদেরকে আনতেছি আমরা। সুতরাং, এবং আমি নাইজেরিয়া, সিয়েরা লিওন, এসব দেশের স্টুডেন্ট আমাদের কাছে যোগাযোগ করে, এদেরও প্রায় 20 বছর 15 বছর স্টাডি গ্যাপ, মানে জব করতেছে। আমার অভিজ্ঞতা, আমি যখন ল করি এই দেশে, আমিও অনেক অ্যাডাল্ট স্টুডেন্ট হিসেবে করি, কিন্তু আমার সাথে ছিল 49 ইয়ার্স ওল্ড এলএলবি শহীদ ভাইয়ের সাথে আমি ওদের শেয়ার করেছিলাম, নাইজেরিয়ান একটা আমার ক্লাসমেট, তার 49 ইয়ার্সে ওই সময় সে ল কনভার্সনে আসছে। তো এই জন্য বলতে চাচ্ছি যে এটা আপনি যেটা বলছেন, আমাদের দেশেও কিন্তু এই টেন্ডেন্সি চলে আসছে। আগে মনে হইতো যে 25 বছর হয়ে গেলে আর তো লেখাপড়া করার দরকার নাই, মানে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের দেশেও অনেক দেখেছি যে 30 বছর পরেও সে ডিগ্রি কমপ্লিট করছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তো, এবং ওপেন ইউনিভার্সিটির মাধ্যমেও করছে। তো এইটা একটা গুড সাইন। ভাই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমার এক ফ্রেন্ড, সে এখন হইলো একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, অনেকে ফ্রেন্ড আছে, তারা ওখানে আসতে যাচ্ছে লন্ডনে যে পড়াশোনা করার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, এইটাই তো, এটা ওদের কত গ্যাপ, 14-15 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আসতে যাচ্ছে, কারণ লন্ডনের এমন একটা জায়গা যেখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে। এই দেশের যে স্টুডেন্ট বা এই দেশের এডুকেশনটা নিয়ে যায়, তাহলে তার একটা যে কনফিডেন্স বেড়ে যাবে, তার এমপ্লয়ারও তাকে ভ্যালু দিবে, এবং সেও জানতে পারবে যে বহির্বিশ্বে কিভাবে পড়াশোনা হচ্ছে, এবং প্রকৃত বাস্তবে যে হীরাও এই দেশে পড়াশোনা করছে, আমরা করছি, তুমি করছো, বাস্তবে ইংল্যান্ডের পড়াশোনার চেয়ে আর কোনো বিকল্প পড়াশোনা আছে কিনা তুমি বলো? বাংলাদেশে তো আমরা পড়াশোনা করে আসছি, এখানকার পড়াশোনা আসলে
এত ইজি আমি চিন্তা করতে পারি না। আমাদের বাংলাদেশ, আমি যখন মাস্টার্স কিন্তু করছি কিন্তু বাংলাদেশে, এরা তুমি ইজির সাথে ওই জিনিস ভুলে গেছো যে ইজি কিন্তু আমাকে পুরো জিনিসটা শিখাই দিচ্ছে তারা, শেখাই দিতে। তোমাকে পুরো চ্যাপ্টারটা তারা শিখাই দিতেছে। হীরা ভাইয়ের কাছে ইজি মনে হচ্ছে এই কারণে, কারণ তাদের ডিজাইন যেটা, তাদের ফর্মুলাটা হচ্ছে ইজি। তারা ইজি অনেক কিন্তু স্টাডি তুমি করে শিখতেছো। মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করার পরে এই ইজি ডিজাইনটা মানে করে। এই না যে তুমি শিখতেছো না, না, ইজি শেখা। হলো এই জন্যই যে এই মুখস্থ বিদ্যার যে এই গতবাদ স্টাডি এটা নাই। এটা না, এবং না এটা নাই, রেলেভেন্ট। আমি সেটাই বলতেছি যে আমিও একটা আমার মনে আছে ইন্টারন্যাশনাল মার্কেটিং যখন পড়লাম একটা কোর্স, স্যারে বলতো আমার ক্লাসে আসো, আমি স্যারের যে কথাগুলি বলতো আমি সেগুলো খালি মাথায় রাখছি এবং লিখে রাখছি। এই কথাগুলি আমি লিখে দিয়ে আসছি পরীক্ষার মধ্যে এবং 66 পেয়ে গেছি। আমি মনে করছি মানে ভালো করতে পারবো না, আমার দেখি এইটাই, এই কথাগুলি স্যারের যেগুলো বলছে সেগুলি লিখছি, স্যারে হেভি, কারণ কে বুঝছে সে ক্লাস করছে এবং সে আসল কথাগুলি লিখছে। অথচ আমাদের দেশে হইলো মুখস্থ করে যেতে হয়, মুখস্থ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু মুখস্থ যেটা একটা লাইন ছেড়ে দিলে তোমাকে মার্ক দিবে না বাংলাদেশে। হ্যাঁ সেটাই। জি। এরকম আচ্ছা, আমাদের দেশে। এখন একটু আমি অন্যদিকে যাই। আমাদের প্রায় 108 জন ভিউয়ার্স ছিলেন, এখন একটু কমে গেছে। আমি অন্যদিকে একটু যেতে চাচ্ছি। 2007, 8, 9, 10 এই সময়কার সময় শহীদ ভাই এবং হীরা ভাই আপনারা জানেন, বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু ব্রিটেনে আসে। ওই সময় টিআর 4 এর একটা সিস্টেম তারা চালু করে গভর্নমেন্টে, এবং এইটার সুফল অনেকেই নিয়েছে। যদিও কথা আছে যে এইটাকে অনেকে অ্যাবিউজ করেছেন। অনেকেই হয়তো, এটা আমরাও জানি, পত্রপত্রিকা পড়ে আসছে যে বিভিন্ন জায়গায় মানুষ এসে দেখেছে কলেজগুলার নাই। মানে রাস্তায় একই রুমের মধ্যে 3টা কলেজ। এরকম আমি যেটা, যদি আমি ভুল না হয় আপনারা একটু আমাকে শুধরে দিবেন। আমি যেটা বলতে চাচ্ছি, এরকম একটা ধারণা ছিল মানুষের। তো ওইটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে, ওইটা হচ্ছে একটা সিস্টেম লস ছিল। কিন্তু তাদের ডিজাইনটা রাইট ছিল। কিন্তু আজকে যদি আমি কম্পেয়ার করি, আসলে কি এই ধরনের ধারণা মানুষের করা উচিত যে এখানে এসে একটা রুমের মধ্যে 3টা কলেজ পাবে? শহীদ ভাই, যদি আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা একটু বলেন একটু, এবং আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে জাস্টিফাই করবেন? বেসিক্যালি আমাদের দেশে এখানে একটা তারা সবসময় প্রো এডুকেটেড একটা পলিসি তাদের, যে গভর্নমেন্ট সবসময় এডুকেশনকে প্রায়োরিটি দেয়, যে এটা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক। তো সরকার আমাদের দেশের, তো এখানে বাংলাদেশি মানুষ যারা আমরা আছি, ইন্ডিয়ান বা পাকিস্তানি, আমরা সবসময় লুপ হোল খুঁজি। তো তারা একটা এডুকেশনের সিস্টেম করে দিয়েছে যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো আসছে এদেশে, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি গুলো আসছে, আমেরিকান ইউনিভার্সিটি গুলো আসছে, বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলো এসে এখানে ক্যাম্পাস তারা হায়ার করছে, করে ওভারসিজ স্টুডেন্টদেরকে ইংল্যান্ডে পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ, যে তুমি ইংল্যান্ডে পড়েও নিউজিল্যান্ডের ডিগ্রি পাচ্ছ। হ্যাঁ, তো ওই যে সুযোগটা করে দিছিল, এই সুযোগের লোপ হোলের সুযোগে বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান, এই যে আমাদের যে কালচারালি যেটা আর কি আমরা করি, আমরাও আমাদের কলেজগুলো রেজিস্টার করছি, আমাদের লোকরা কলেজ রেজিস্টার করছে, করে হোম অফিসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, আর বাংলাদেশ থেকে বা ওই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে, এশিয়া থেকে, চায়না থেকে স্টুডেন্ট রিক্রুট করা শুরু করছে। তো অনেক সময় দেখা গেছে যে এরা এটা বেসিকলি বানোয়াটি বলা যায়, মানে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য এগুলারে নিয়ে আসছে, পরে এখানে পুরো ক্লাস টাসও হয় না। এইগুলো হোম অফিস আইডেন্টিফাই করে ওইগুলোর সার্টিফিকেট ক্যান্সেল করা শুরু করলো। এই যে 2008 থেকে বললাম যে 2012 পর্যন্ত সম্ভবত। তো পরে হোম অফিস এটারে আইডেন্টিফাই করছে, করে এইগুলোর সার্টিফিকেট বাতিল করছে। এটা আমাদের ইংল্যান্ডের এই ভাবমূর্তি ওদের কারণে, এই যে কিছু সংখ্যক লোকের কারণে, যারা মানে সব সময় এই ধরনের আইনের ফাঁক ফোকরের মাধ্যমে টাকা পয়সা মানানোর জন্য ওত পেতে থাকে, আমি বলবো তাদের কারণে আমাদের ইংল্যান্ডের পড়াশোনার এই যে ইয়েটা মানদণ্ডটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিদেশে, বহির্বিশ্বের কাছে। পরবর্তীতে এটা এখন আর এটা নেই, এখন এই কলেজগুলো আর রান করতে পারবে না। কলেজ হলে ক্যাম্পাস থাকতে হবে, ক্যাম্পাস থাকলে কতজন তুমি অ্যাকোমোডেট করবো, এগুলো হোম অফিসে এসে ইন্সপেক্ট করে, বা ওই যে অফকল যেগুলো আছে, বিভিন্ন ইয়ে আছে যারা রেগুলেটরি বডি, তারা এসে যখন দেখবে যে স্যাটিসফ্যাক্টরি ক্লাসের স্পেস আছে, তুমি কতজন স্টুডেন্ট পড়াতে পারবা, এগুলো যদি তারা দেখে তারপরে অ্যাপ্রুভ দিবে। আমরা সাজেস্ট করবো, আমি আর হীরা, যে এই যে হাই স্ট্রিটের কলেজগুলোতে না এসে স্টুডেন্টরা সব সময় তারা এমফাসাইজ করুক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার।
হীরা না ভাই কাছে ভাই, চলে যাই। শহীদ ভাই যেটা বলছেন এটা এটা হীরা এখন ভাই এখন আর এই হাই স্ট্রিট কলেজ নাই, একদম জি, জি। সব শেষ হয়ে গেছে। এখন দুই একটা আসতে রয়েছে আসতে হয়তো। হলে ইউনিভার্সিটি আসতে হবে, ইউনিভার্সিটি এই আসতে এই হবে। জন্য আমি এই পয়েন্টটা নিয়ে আসলাম। অনেকের কনফিউশন হয়তো থাকতে পারে যে হয়তো আগের মতোই, আসলে না। এই জন্য আমি প্রশ্ন, হীরা ভাই আপনি একটু যদি বলেন যে কিভাবে মানে স্ক্রুটনি করে ইউনিভার্সিটি গুলা এবং এইসব ব্যাপারে, মানে এই যে কোন ধরনের সুযোগ সুবিধা যাতে কোনো কলেজ গুলা নিতে না পারে, বুগাস কোনো স্টুডেন্ট ভর্তি না করতে পারে, সরকারের পক্ষ থেকে যেভাবে প্রেশার এখনো এখনো আমরা শুনি, আমাদের আমাদের কাছে ফোন আসে, বিভিন্ন গার্ডিয়ান ফোন করে, স্টুডেন্টরা ফোন করে যে ভাই কিছু কিছু ইউনিভার্সিটি নাকি চালু করছে যে এই ইংলিশ ছাড়া আসতে পারে, কিছু এজেন্ট আছে, বোগাস এজেন্ট, বা কিছু মানে সবসময় তো কিছু 2 নম্বর এজেন্ট থাকে, তো এরা নাকি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে বলে যে এই সেই, ওরা আমাদের সাথে ফোনে বলে আর কি যে আমাদেরকে পাস করাই দিবে। আমি বলছি ভাইয়া তোমাদের পাস করে দিবে এটা আসলে আমরা এরকম শুনি নাই কখনো ইউনিভার্সিটি করে। আর যদি করেও থাকে কোনো এজেন্ট, তাহলে তোমরা যখন হোম অফিসে ফেস করবা ইন্টারভিউর জন্য, কারণ এখন তো ইউনিভার্সিটি দেওয়ার পরেও হোম অফিসে একটা ফোন করে বা স্কাইপেতে ইন্টারভিউ নেয়, তখন তুমি কি ফেস করবা বলো ভাইয়া বা এখনই সিস্টার, তখন তোমাদের তো এই বিষয়ে আসবো। আপনি আপনি সুন্দর পয়েন্ট তুলেছেন। আমি এখনই আসবো রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে। মানে একজন স্টুডেন্ট, মনে করেন আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার আপনার এই অনুষ্ঠান দেখার পরে আমার ইন্টারেস্ট হলো, আমি ভালো ছাত্র, আমাকে কি করতে হবে, মানে প্রসেসটা কি, কিভাবে কি করতে হবে এখানে যদি ভিসা পেতে হয়? ধরেন আমরা করি কি, স্টুডেন্টদেরকে মোটিভেট করি কখন কোন কোর্সে আসবে, আমাদের বলি যে তার কি ইন্টেনশন, কোন কোর্স করা, ফিউচার কি করতে চায়, আমরা সেই অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে আগাই। যে তার যদি সে কম্পিউটিং পড়তে চায়, কেউ হেলথ কেয়ার পড়তে চায়, কেউ বিজনেস পড়তে চায়, কেউ মার্কেটিং পড়তে চায়, কেউ ল পড়তে চায়, তখন তার এটা আমাদের ইন্টেনশন বুঝে আমরা ফাইলগুলো প্রসেস করি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে গাইড করি যে তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা, কিভাবে তোমরা ইউনিভার্সিটি ইন্টারভিউ যখন নিবে তোমার, কারণ ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয় যে আসলে দেখে সে আসলে পড়াশোনা করতে চায় কিনা, তখন কিভাবে ইউনিভার্সিটিকে আমাদেরকে ট্রেন করা ইউনিভার্সিটি যে আমরা কিভাবে ট্রেন করবো স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা ওইভাবেই আগাইতে হয়। তারপরে স্টুডেন্টদেরকে আমরা গাইড করি যে তোমরা যখন হোম অফিসে সাবমিট করবা ভিসার জন্য, তখন কিভাবে তোমরা ফেস করবা, আমরা সেভাবে ট্রেন করি স্টুডেন্টদেরকে। এইভাবেই প্রথম হলো অ্যাপ্লিকেশন আমরা করি ওদের জন্য, সেইভাবে প্রথম ইন্টারভিউর জন্য রেডি করাই, তারপরে আবার ভিসার জন্য রেডি করাই, এভরিথিং একদম অন প্রসেস, 1 by 1। এখানে কোনো ফাঁক ফোকর রাখি না, যাতে স্টুডেন্টদেরকে কোনো প্রবলেম না হয়, আমরা সেভাবেই করি যাতে ভিসাটা পাইতে সুবিধা হয় স্টুডেন্টদের। আচ্ছা, একজন আমাদের জি বলেন। এবং আমাদের মানে খুব রেট হাই, মানে 95% আমাদের সাকসেস রেট, কারণ আমরা স্টুডেন্টদেরকে সেভাবে প্রিপেয়ার করাই যাতে তারা তাদের লাইফস্টাইলের সাথে মিলাই আমাদের ওদের ট্রেন করি যে তোমাদের ভবিষ্যৎ কি, তোমাদের পাস্ট কি, বর্তমান কি এবং ফিউচার কি, এভাবে মিলিয়ে আমরা করি যাতে ওরাও ওদের ফিউচারটা বুঝতে পারে এবং ওই ইউনিভার্সিটি হ্যাপি হয়, হোম অফিসে হ্যাপি হয়, সেভাবে আমরা কারণ তাদের প্রচেষ্টা তো করি। দুইটা ইন্টারভিউর চান্স আছে তাদের। এক হলো তুমি যে জি, দুইটা। পার্সোনাল স্টেটমেন্ট লিখে দিলা, তোমাকে কলেজ ফোন জি। করবে, তোমার পার্সোনাল স্টেটমেন্ট থেকে তোমাকে ফোন করবে। তো তারা জি। জানতে চাইবে যে তুমি জেনুইন কিনা, তুমি সেই স্টুডেন্ট কিনা, জি। তুমি যা লিখছো তুমি বুঝতেছো কিনা। ফার্দার জি। মোর যখন তুমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবা, তখন হোম অফিস থেকেও দুই একজন হয়তো এরকম র্যান্ডমলি দুই একজনকে তারা চুজ করতে পারে। জি, বাই ফোনে তো করেই, যখন ভিসার জন্য জমা দিবে তখন স্কাইপেতে ইন্টারভিউ নেবে ওই ভিসা সেন্টারে। হ্যাঁ হ্যাঁ, স্কাইপে নিয়ে নিতে পারে। এখন একজন স্টুডেন্ট আসলে তার প্রথম কাজ কি, তার কোন কোন সার্টিফিকেট গুলা রিকোয়ার ইউনিভার্সিটির জন্য? ইউনিভার্সিটিতে অলওয়েজ হইলো যদি ফাউন্ডেশন কোর্সে আসতে চায় তখন তার মেট্রিক সার্টিফিকেট আর মার্কশিট, আর যদি আরো ইন্টারমিডিয়েট থাকলে আরো ভালো, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট মার্কশিট, বাট অলওয়েজ মেইন সার্টিফিকেট গুলো নেওয়া ভালো, ফাইনাল সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট না, অনেক সময় প্রফেশনাল সার্টিফিকেট স্টুডেন্টরা দেয়, এটা ইউনিভার্সিটি অথবা হোম অফিস চায় যে তোমাদের মেইন সার্টিফিকেট জমা দাও, তাহলে মেইন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তো আগে পাওয়া যায়, মার্কশিট যেটা, আর ওদের পাসপোর্ট লাগবে, আইএলটিএস লাগবে, আইএলটিএস যদি না থাকে তাহলে ইউনিভার্সিটি আইএলটিএস পরীক্ষা নিতে পারে, সেম সিস্টেম, তো বেটার হইলো আইএলটিএস টা দিয়ে দেওয়া বেটার। আর ইউকে এর জন্য যারা আসতে চায়, আইএলটিএস হ্যাঁ ইউকে আমি সেটা বলছি, ইউকে এর জন্য আসতে চাইলে জেনারেল নাকি, আমি সেটাই আসছি আপনার কথায়। ধরেন যদি কেউ ইউকে তে আসতে চায় স্পেসিফিকলি, তার জন্য ইউকে ভিএ একটা আইএলটিএস আছে, ইউকে ভিসা এন্ড ইমিগ্রেশন, ওই আইএলটিএস ছিল বেস্ট এটা, কারণ এই আইএলটিএস যদি কমও হয় স্টুডেন্টরা আসতে পারে ইজিলি। আর যদি একাডেমিক আইএলটিএস দেয়
একাডেমিকের মধ্যে দুটো, একটা হলো একাডেমিক আর হলো একাডেমিকের মধ্যে ইউকেবি আইএলটিএস, দুইটা আইএলটিএস একাডেমিকের মধ্যে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে একাডেমিক ইউকেবিআই যেটা, এটা হলো বেস্ট ইউকের জন্য, এবং এটা গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি ফেভার করে, কারণ এটা হলে সে ভবিষ্যতে ভিসা বানানোর জন্য অনেক সুবিধা হয় তার জন্য। ভেরি গুড। আর আর যদি এটা ইজি, কেউ এই পরীক্ষাটা ইজি। আর যদি কেউ গ্রাজুয়েশন করতে আসতে চায়, তার আইএলটিএস লাগবে 6 এবং ইন্ডিভিজুয়ালি লাগবে 5.5 ডাইরেক্ট যদি কোর্সে আসতে চায়, বা ফাউন্ডেশন সহ 4 বছরের কোর্স আছে দেশে, 1 বছর ফাউন্ডেশন, একবারে যদি 4 বছরের বিষয় নিতে চায় তাহলেও, কারণ 5.5 লাগবে ইন্ডিভিজুয়ালি, কারণ আমাদের দেশের ইন্টারমিডিয়েট পাস অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না ডাইরেক্ট এই 3 বছরের কোর্সের জন্য। সেই জন্য তারা বলে ফাউন্ডেশনটা প্রথম পড়বা, পড়ার পরে আরো 3 বছর পড়বা, তাহলে 4 বছরের ভিসা দেয়। আইএলটিএস 6 পাওয়ার পরেও তাকে 4 বছরের ভিসা দিবে। আর যদি কেউ মাস্টার্স করতে আসতে চায়, এই যে ফাউন্ডেশনে যদি আসে এটা ভালো, কারণ এক হলো সময় পাইলো, 2 হলো সে তাকে নিজেকে প্রপারলি ইকুইপ করলো, ইউনিভার্সিটিও তোমাকে শিখাইতে পারলো যে পরবর্তী বছরে তুমি কি পড়তেছো না পড়তেছো। বাংলাদেশ থেকে হঠাৎ করে অনার্সে প্রথম বছরে এসে অনেক সময় অনেকেই মানে ইয়েতে পড়ে যায়, অনেক সময় মানে সাগরের মধ্যে লাগে, যেমন যার কারণে ড্রপ অফ হওয়ার পরে জি অনেক সময় ড্রপ অফ হয়ে যায় কোর্স থেকে, পরে ওভারস্টেয়ার হয়ে যায়, তো তাদের এইটাই একটু বাদ ইমপ্যাক্ট। আচ্ছা হীরা ভাই, যারা মাস্টার্স ছিল যে ইমরান আহমেদ, উনি বলছে যে এনি চিপ কাজ ফর মাস্টার্স কোর্স আইএলটিএস 5.5 রিডিং এ পাস, তো এটা সম্ভবত উনি বলতেছে যে এটার জন্য কি কোনো কাজ সম্ভব কিনা। এটা কাজ সম্ভব, বাট তার যদি ইউকেবি আইএলটিএস থাকে তাহলে সে আসতে পারবে, প্রি মাস্টার্স কোর্সে আসতে পারবে এই রিকোয়ারমেন্টে। এই রিকোয়ারমেন্টে ডাইরেক্ট মাস্টার্স কোর্সে আসতে পারবে না, কারণ এই দেশের মাস্টার্স কোর্সে আসতে হলে 6 থেকে 6.5 লাগবে, প্লাস ইন্ডিভিজুয়ালি 5.5 থাকতে হবে, নো বিলো 5.5। তার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে সে মাস্টার্সে আসতে পারবে না। আসতে পারবে যদি প্রি মাস্টার্স নট ব্যাড দো, প্রি মাস্টার্স খারাপ হবে না তার জন্য। হ্যাঁ, প্রি মাস্টার্স একটু এক্সপেন্সিভ হয়ে যায়, প্রি মাস্টার্স করার পরে আবার মাস্টার্স করতে হবে। এটা অনেকেই সমস্যা কি আসলো এসে এখানে কাজ কাম করলো, কিছু টাকা নিজেও নিয়ে আসলো। আরেকটা প্রশ্ন আছে, সেটা hi dear, my brother already done masters but I want to bring him here, which is the easiest way to bring him here? He done masters nearly 4 years before. He is the student of accounting. So এটা বোধহয় ইয়ে ভাই হীরা ভাই, এটা সমস্যা নাই, তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে সেটা দেখে আসতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এটা করা যাবে। আরেকটা প্রশ্ন দেখেন তো, এইচএসসি পাস 2017 এ 2 বছর স্টাডি গ্যাপ থাকলে কি ভিসা করা যাবে, জানাবেন। আইএলটিএস 5 এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই 2 বছর কি কোর্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে, সেটা আমি শুরুতে বলছি, যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে স্টুডেন্টদের কোনো সমস্যা নেই। তো বেনুদেব, আশা করি আপনি প্রথম থেকে যদি আপনাদের অনুষ্ঠানটা দেখেন তাহলে আমাদের অতিথিরা এই ব্যাপারে আলাপ করেছেন, তারপরেও আশা করি আপনার উত্তর পেয়েছেন। এবং রাসেল মাহমুদ ভাই আপনার উত্তর পেয়েছেন। এটাই বলে দেও তোমার দর্শকদেরকে যে এখানে স্টাডি গ্যাপস থাকলে কোনো সমস্যা নাই, অ্যাজ লং এজ তারা একটা লেটার নিয়ে আসতে পারে, সেটা যদি তার লোকাল কোনো এমপ্লয়ারের কাছ থেকে নিয়ে আসতে পারে, ইউনিয়ন লেভেলের, ডাজন্ট ম্যাটার। একটা এটা একটু করেন, এখন এই লাইভের মধ্যে তো সবকিছু বলা সম্ভব না, আপনি ওদেরকে বলেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে আমরা ইজি ভাবে বলতে পারবো, বুঝাই বলতে পারবো, কারণ এখন অনেক সময় শর্ট টাইমে বুঝাইতে বলতে পারবেন না, আপনি বলবেন না, আমি পারবো না। না, এটা আমরা শুধু ইনফরমেটিভ একটা প্রোগ্রাম করছি, শুধু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে পরিস্থিতিটা সবাই অনুধাবন করুক। মানে কোভিড-19 এর কারণে যে ব্রিটেনে সহ বিশ্বের সব দেশগুলো স্থবির হয়ে গেছে, একটা স্টুডেন্ট একটা বিশাল একটা পার্ট এই দেশের ইকোনমির ব্যাপারে। আমরা অফ এয়ারে কথা বলছিলাম হীরা ভাইয়ের সাথে। হীরা ভাই, এই ব্যাপারে যদি একটু বলেন, ইউনিভার্সিটি কিভাবে স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে এবং তার কারণটা কি, আপনি যদি একটু বলেন। ইউনিভার্সিটি অ্যাট্রাক্ট করে কেন, এটা মাল্টি মিলিয়ন বিলিয়ন পাউন্ডের বিজনেস স্টুডেন্ট ইউনিভার্সিটির। দিস ইজ কল্ড প্রোডাক্ট। আপনি যেমন গার্মেন্টস এর প্রোডাক্ট, ইউনিভার্সিটির প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট, এটা মার্কেটিং, অ্যাকাউন্টিং, ইচ অফ দ্য কোর্স ইজ প্রোডাক্ট। এটা ভাবে সেল করে। যদি আপনি মার্কেটিং এর বাসায় যান, তাহলে এটাকে ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট, তো তার প্রোডাক্ট সেল করে বিলিয়ন বিলিয়ন পাউন্ড কামাচ্ছে। এই যে একটা সেমিস্টার মে ইনটেক বা জুন ইনটেকে আনতে পারে না একটা ইউনিভার্সিটি, তাদের আমার সাথে কয়েকদিন আগে কথা হইলো, একজনের বললো অনেক মাল্টি মিলিয়ন আমাদের বিজনেস শেষ এই একটা ইনটেক না আনার জন্য। ইভেন তারা একটা ইনটেক করতে চাইছিল
জুলাই ইনটেক করতে চাইছিল, বাট জুলাই এখন আনতে পারতেছে না, এখন সবগুলা সেপ্টেম্বরে নিয়ে যাবে। তার মানে একটা সেমিস্টারের টাকা কতগুলো স্টুডেন্ট নিয়ে যাবে, এখন চিন্তা করেন কত বিজনেস লস। শুধু প্রোডাক্ট তো এটা হলো মার্কেটিং ডেফিনেশন থেকে একটা প্রোডাক্ট। তুমি চিন্তা করো ইউনিভার্সিটির কথা, তারা কত হাজার হাজার পাউন্ড, কত মানে মিলিয়ন পাউন্ড স্পেন্ড করে তাদের প্রমোশনের জন্য। কিন্তু একটা স্টুডেন্ট যখন তাদের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হলো, যে গ্রাজুয়েট করলো এই গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে, এই স্টুডেন্টটা গিয়ে কাজে গেল, তো এমনিতেই সে প্রমোশন করে ফেললো তার এই সাবজেক্টটা, এই ইউনিভার্সিটিটা। এই ছাত্রটা যত যে জায়গায় কাজ করবে, এই জায়গায় তার ইউনিভার্সিটিটা প্রমোট হয়ে যাবে অটোমেটিক, যে আমি গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে পড়ছি, বা ওরা তার যারা এমপ্লয়ি কলিগ আছে দেখলো যে গ্রিনউইচ ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের ছাত্র, স্বাভাবিকভাবে তার ইউনিভার্সিটির সাবজেক্ট এবং ইউনিভার্সিটির প্রমোশন হয়ে গেল। এই জন্য তারা মানে এইগুলোতে কম্পিটিটিভ ইয়েতে। এইটা শহীদ ভাইয়ের কথা আমার খুব ইয়ে লাগছে, যে গ্রিনউইচ ইউনিভার্সিটি কিন্তু বারবার কিন্তু বলতেছে উনি, গ্রিনউইচ ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিন্তু একদম ভেরি লো, ভেরি লো, অথচ এদের মার্কেটিং এর কারণে এর আগে গেছে, অথচ এদের ফিসও বেশি হাই, এদের রেপুটেশনও মানে কি বলে র্যাঙ্কিং অনেক বিলো। আর অনেক ভালো ভালো ইউনিভার্সিটি দেশে আছে র্যাঙ্কিং ভালো, অথচ এইখানে আবার চিপের কষ্ট চিপ আছে, আর অনেকে স্টুডেন্টরা জানেও না যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো অথচ কস্ট কম। বাট ওই গ্রিনিচে বলে মানুষ খালি গ্রিনিচ কিনেছে, যে মার্কেটিং, আমি যে জন্য বলছিলাম শহীদ ভাইকে যে মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনাকে নিজেকে যদি মার্কেটিং না করেন, মার্কেটিং যত বেশি করে এখন তত বেশি মানুষের এখন প্রচার বলে, যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ওখানে গ্রিনউইচ ইউনিভার্সিটি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, হংকং, ওইগুলো গ্রিনউইচ ইউনিভার্সিটি। আপনি এটা তো বললেন আপনারা ইউনিভার্সিটি চাই, এখন গভর্নমেন্টের ব্যাপারে যদি আসে, গভর্নমেন্ট এখান থেকে কত রেভিনিউ পাচ্ছে? এটা তো মাল্টি মিলিয়ন পাউন্ডের রেভিনিউ পাচ্ছে, যে ইন্টারন্যাশনাল মানিগুলা এই দেশে আসছে। শহীদ ভাই একটু টাচ করেন যদি সংক্ষেপে। অবভিয়াসলি এই জন্যই তো বরিস জনসনের গভর্নমেন্ট তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হাব বানাইতে চাচ্ছে ইংল্যান্ডকে। এর কারণ ইংল্যান্ডে তারা নট অনলি নাও, তুমি যদি দেখো যে ইংল্যান্ডের যে এডুকেশন ব্যবস্থা, এই আজকে থেকে 500 বছর আগ থেকেই ধরো, বা গত 200 বছর যদি অ্যানালাইজ করো, তাহলে দেখবা যে ইংল্যান্ডের স্টাডি ব্যবস্থা তারা কত মিলিয়ন পাউন্ডস এই গবেষণা খাতে স্পেন্ড করতেছে। এই যে কোভিড ভাইরাসের সাথে সাথে তারা গভর্নমেন্ট করলো কি, মিলিয়ন পাউন্ডস ইউনিভার্সিটিদেরকে দিয়ে দিল, গবেষণা করো তোমরা তাড়াতাড়ি। এটার কারণ হলো তারা ইউনিভার্সিটি গুলোকে ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন করতে চায়। এই কারণেই না শুধু যে তাদের এডুকেশনটা তারা ডিমান্ড বাড়াতে চায় এরকম না, এটা ইকোনমিক্যাল বেনিফিট এজ ওয়েল। যেমন এ থেকে আমাদের বাংলাদেশও লেসন লার্ন করতে পারে। বাংলাদেশে যদি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি করতে পারে কেউ, তো ভবিষ্যতে এই যে নিকটবর্তী দেশ থেকে ওই বাংলাদেশে গিয়ে পড়াশোনা করবে স্টুডেন্টরা, বা অন্য দেশ থেকে চিপের কারণে এবং ভালো কোয়ালিটির কারণে মানুষ চায়। সেটাই একটু অ্যাড করি এখানে, আমাদের দেশে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা, ওইখানে কিন্তু অনেক মালয়েশিয়ান, নেপালি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্টও কিন্তু পড়ালেখা করে। এটা একটা গুড পয়েন্ট আপনি বলছেন। এটা কিন্তু সরকার অথবা যারা এডুকেশন সিস্টেমের সাথে সম্পৃক্ত, এরা কিন্তু চিন্তা করতে পারে, এবং প্রাইভেটলিও কিন্তু এটা করা যায়। যেমন এই দেশে তো অনেক ইউনিভার্সিটি আছে প্রাইভেট, এটা সরকারের এই জন্য একটা ইউনিভার্সিটি বলতেই একটা গবেষণা, একটা রিচ গবেষণাগার করতে হবে প্রতিটি ডিপার্টমেন্টের জন্য, গবেষণার ব্যবস্থা থাকতে হবে, এখানে পিএইচডি করার সুযোগ থাকতে হবে, এখানে নতুন যে গবেষণার সুযোগ থাকতে হবে, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাস টিচারদেরকে দিয়ে এই গবেষণাগুলো পরিচালনা করতে হবে, এবং ওয়ার্ল্ড ক্লাস টিচাররা ছাত্রদেরকে পড়াবে। যদি এরকম একটা এনভায়রনমেন্ট করা যায়, এবং যেটা ইউকে গভর্নমেন্ট করছে, এই জন্যই ওয়ার্ল্ডের সবগুলো দেশ, তুমি দেখো কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরবিয়া, এইগুলো মিডল ইস্টের যে ওয়েল রিচ কান্ট্রিগুলো, এইগুলো থেকে স্টুডেন্টরা এখানে আসতে চায়। অন দ্য আদার হ্যান্ড ব্রাজিল থেকে আসতে চায়, আর্জেন্টিনা থেকে আসতে চায়, হংকং, চায়না একেবারে তো বলতে গেলে ভরা আমাদের। আর তুমি ট্রেনে উঠো দেখবা 4-5 মানুষের মধ্যে একজন চাইনিজ কালার বা চাইনিজ লুকিং একজন লোক, আইদার জাপানি অথবা হংকং অথবা চায়না থেকে। এর কারণ হলো যে ওয়ার্ল্ডের এই যে যেটা বরিস জনসন বলতে চাচ্ছে, যে ওয়ার্ল্ডের স্টুডেন্টদের জন্য প্রয়োজন হলে সে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাব করবে, এবং একটা লেজার সেন্টার করবে, বড় লেজার সেন্টার, যারা পরবর্তীতে গিয়ে স্টুডেন্টরা এখানে গিয়ে মিলিত হতে পারে, তাদের মানে এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারে, বা স্পেয়ার টাইম কাটাতে পারে। এইগুলো করার কারণ হলো যে ইকোনমিক্যালি দেশটা বেনিফিটেড হয়ে যাচ্ছে। জি শহীদ ভাই, আরেকটা প্রশ্ন আমি দেখি দিলওয়ার ভাইয়ের কাছে দিতে পারি কিনা। এই প্রশ্নটা দিলওয়ার ভাই একটু দেখেন। I have completed my BBA 2016 with 3.05
CGPA, major management, and I don't have job experience. How can how can it be easy to get master's visa এবং কন্টাক্ট করার জন্য? না, এটা জব এক্সপিরিয়েন্স যদি না থাকলে হবে না। ইভেন ভলান্টারি জব যদি করে তাও হবে, বাট জব ছাড়া হবে না। দেখায় মানে যে এখানে যদি বলে যে আমার কিছু করি না, তাহলে তো সে তো তার কোনো মানে কোনো কিছুই নাই, সে তো ভ্যালুলেস। তাকে বলতো মানে দেখাইতে হবে যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভলান্টারি কোনো কাজ করছে যে সে আসলে কোনো কাজ করে। আচ্ছা, তাহলে সম্ভব। তার মানে ভলান্টারি কাজও অনেক যে কোনো ধরনের একটা কাজ, অথবা সে যদি নিজস্ব বিজনেস থাকে। হ্যাঁ, সে বিজনেস থাকলে কোনো অসুবিধা নেই। বিজনেস থাকলে করা যাবে। হ্যাঁ, বিজনেস অবশ্যই বিজনেস করা যাবে কেন? আমি বিজনেসটা আরো ডেভেলপ করার জন্য তো পড়াশোনা করে মানুষ। আমি যদি এই স্কিলস নলেজ আমি আর্ন করি যে কোনো একটা ডিগ্রির মাধ্যমে, তাহলে তো আমার স্কিলস বাড়লো, তাহলে আমার ব্যবসাতে আমি এই কাজটা কাজে লাগাইতে পারবো। জি, আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি নেই। অনেকটা প্রশ্ন আমি দেখছি যে যদি কেউ কল করতে চায়, আমি 2-1টা কল হয়তো নিব। স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি আমি। Hi brother, I had been done IELTS course February 2020, but now I want to try UK now. Okay. Now is open student visa for September. এটি আমি প্রশ্ন করতে চাইছিলাম। যাই হোক দর্শক, ইকবাল হোসেন আপনি প্রশ্ন করে নিয়ে আসছেন। আমি এই প্রশ্ন দেওয়ার কথা ছিল ওনাকে, আপনি নিয়ে আসলেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, হীরা ভাই, এখন আপনি যেটি আগে বললেন যে এপ্রিল-মে সেমিস্টারে তো ইউনিভার্সিটি গুলা নিতে পারে নাই। এখন আপনি বলছেন যে অনেকে ট্রাই করছিল জুলাইয়ে নিতে পারে কিনা, ইনটেক করতে পারে কিনা, সেটাও সম্ভব না। তো এটা কি সেপ্টেম্বরে ইউনিভার্সিটি গুলা কোনো অ্যাডমিশন নিচ্ছে? আপনার কাছে কি কোনো ইনফরমেশন আছে? জি, আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করছি আমরা সবগুলাই। এখন সেপ্টেম্বর ছাড়া তো কোনো ইনটেক আগে নাই, সবগুলাই সেপ্টেম্বর। কারণ আমার মনে হচ্ছে গভর্নমেন্ট রুলস করে ফেলছে অনেকটা, আমার মনে হচ্ছে, কারণ এরা যেহেতু ক্যান্সেল করে ফেলছে, তার মানে সেপ্টেম্বর আগে কোনো ইনটেক আর নাই। তো সেপ্টেম্বরে এখন নেক্সট ইনটেক, যারা আসবে সেপ্টেম্বরে আসতে হবে। আমরা এখন তো মের এন্ডে দিয়ে প্রায় এখন জুন জুলাইয়ে তো আর সম্ভব না। অগাস্ট সেপ্টেম্বর মানে 4 মাস, সাধারণত তো 3 মাস আগেই ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন নিয়ে নেয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে জুলাই, এন্ড অফ জুলাই সব শুরু হয়ে যাবে, অগাস্টেই ভিসা অ্যাপ্লাই শুরু করতে পারবে সবাই। অগাস্টে? আচ্ছা, হ্যাঁ, মনে হচ্ছে আর কি, কারণ না হয়তো উপায় নেই, কারণ এছাড়া তো উপায় নেই, কারণ এত বিলিয়ন পর্যন্ত লস গভর্নমেন্টের ইউনিভার্সিটি থেকে, এবং তাদের যে খরচ এক্সপেন্স তারা তো মেনটেন করতে পারবে না যদি স্টুডেন্ট না নেয়। জি, জি, সেটাই। আচ্ছা হীরা ভাই, আমরা অনেক কিছু কিন্তু কভার করেছি এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে একদম রিকোয়ারমেন্টস গুলো বলে দিয়েছেন এবং এই দেশের বর্তমান পরিস্থিতি বলে দিয়েছেন। এখন আপনাকে যদি বলি যে আপনি তো বিগত অনেকদিন থেকে এই কনসালটেন্সি ব্যাপারে আপনি মানে কাজ করে আসছেন। এই কোভিড-19 এ ইউনিভার্সিটি গুলাতে যে সকল ভাই বোনেরা ছিলেন, যারা মনে করেন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত তারা অনেকে ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারেন নাই। তাদের বর্তমান অবস্থা কি, পরিস্থিতি কিভাবে তারা, মানে আপনার সাথে কি যোগাযোগ হয়েছে ব্যক্তিগতভাবে? আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। হ্যাঁ, আমরা অনেক স্টুডেন্ট কি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আনছি, যারা অনেকেই সাফারার, এখন ক্লাস করতে পারতেছে না, বা অনেকেই কি বলে ভালো প্রবলেম আছে, কারণ দেশে অনেকেরই বিজনেসের প্রবলেম হয়েছে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি দিল ভাই, আপনি খোকা আমরা শুনলাম। এখন দেখা যাচ্ছে ওই স্টুডেন্টরা কাজও করতে পারতেছে না, দেশ থেকে টাকা আনতে পারতেছে না, কারণ দেশের যে অবস্থা, বাংলাদেশে তো সেম অবস্থা বা বিভিন্ন দেশের সেম অবস্থা, সব জায়গায় লকডাউন, অনেকের বিজনেস ফল ডাউন হয়ে গেছে, যার দরুন এখন স্টুডেন্টও প্রবলেম। যদিও তারা অনলাইনে ক্লাস করতেছে, অনলাইনে সব সময় সাবমিশন করতেছে তাদের কোর্স ওয়ার্ক, এভরিথিং অনলাইন, বাট স্টুডেন্টরা খুব প্রবলেম আছে। কিছুদিন আগে আমার কাছে কন্টিনিউ করব, একটা কল আছে, দেখি একটা কল নেই। দেখি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? জি আমি বেনো। জি ভাইয়া, বেনু। আচ্ছা খোকা স্যার, কি আমি জানতাম যে তার অ্যাকাউন্ট কত টাকা ধরেন লাগবে ইউনিভার্সিটি জানতে হইলে। আমি ইউনিভার্সিটি মানে ট্রাই করলাম তো জানার লাগে, মানে আইএলটিএস মানে ব্রিটিশ কাউন্সিল থেকে 5.5 পাইছে, অল ওভার 5 পাইছে সবকিছু। আচ্ছা, সবকিছু 5 পাইছেন তাই? ইউনিভার্সিটি জানতাম মানে 2017 মানে ইয়ে করতে, ও
ইন্টার ফার্স্ট বছর। ইন্টার 2017 জি জি 2017 ইন্টার আর আইএলটিএস কবে পাস করছেন? আইডিয়া তো বিগত কোভিড-19 এর মানে কিছুদিন আগে তার মানে ও 2020 করছেন। এখন তাই আপনি জানতে চাইরা যে ইউনিভার্সিটি গুলাত আইতে হইলে অ্যাকাউন্ট পয়সা কত থাকতে হইব তার অত তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি শুনক হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই লাইন নেওয়া লাগে ওকে শুন জিল্লা ভাই আপনি তো শুনছেন প্রশ্নটা? তার রিকোয়ারমেন্ট হইলো যেহেতু আইএলটিএস 5.5 পাইছে আর একটাতে 5 পাইছে, তার মানে সে ডাইরেক্ট কোর্সে আসতে পারতো না, 1 বছরের কোর্সে আসতে হইব। তার ফাউন্ডেশন অথবা 1 বছরের কোর্স আছে ফার্স্ট ইয়ার, যে কোনো একটাতে আসতে পারবো। তার মেইনটেনেন্স তো যদি লন্ডনের ভিতরে আসে তাহলে 11,385 পাউন্ড সমমান টাকা বাংলাদেশে থাকতে হবে, প্লাস যদি সে ফুল ফিস দিয়ে দেয় তাহলে আর কিছু টাকা দেখাইতে হবে না। আর যদি ফুল ফিস না দেয়, ধরেন 12,000 পাউন্ড ফিস বা 11,000 পাউন্ড ফিস, তাহলে যদি সে 8,000 দিয়ে দেয় তাহলে বাকি থাকলো 3-4,000। এই 3-4,000 টাকা এক্সট্রা প্লাস 11,385, তার মানে প্রায় 15,000 পাউন্ডের মতো তার বা 16,000 পাউন্ড তার অ্যাকাউন্টে থাকতে হবে। প্রায় 20-22 লাখ টাকা বাংলাদেশ অ্যাকাউন্টে দেখাইতে হবে। এই হলো আচ্ছা লন্ডনের ভিতরে। আর লন্ডনের বাইরে যদি আসে তাহলে হবে 9,135 পাউন্ড সমমান টাকা, প্লাস যেই টাকাটা সে দিবে না, 4,000-5,000 পাউন্ড দিবে না, সেই টাকাটা তার মানে প্রায় 14,000 পাউন্ড প্রায় দেখাইতে হবে। তো 2-3,000 পাউন্ড বেশ কম আর কি। তো এখন আমি যদি এটাকে একটু মানে ইজিলি বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন, যে স্টুডেন্ট আসবে তাকে আগে দেখতে হবে ইউনিভার্সিটি ফিস কত। ফর এক্সাম্পল উনি বললেন যে 12,000 পাউন্ড তার ইউনিভার্সিটি ফিস। এখন 12,000 পাউন্ড আপনাকে ইউনিভার্সিটি ফিস দিতে হবে আপফ্রন্ট। যদি না দেন আপনি চাইলে সেখানে 50%ও দিতে পারেন। কিন্তু এই যে 6,000 পাউন্ড থাকলো ওইটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল মেইনটেনেন্স এর ব্যাপারে ওইটা কিন্তু এড হবে। এখন হীরা ভাই যেটি বললেন যে আপনাকে যদি ইউনিভার্সিটি আপনার এটাকে বলে ইনার লন্ডনের মধ্যে যদি হয় তাহলে আপনাকে মেইনটেনেন্স হিসাবে মানে থাকা খাওয়া ঘর ভাড়া এইগুলা ব্যাপারে আপনাকে 11,385 পাউন্ড দিতে হবে। আর ওই যে আপনার 6,000 পাউন্ড বাকি আছে ইউনিভার্সিটি ওইটা আপনাকে অ্যাড করতে হবে। তো যদি 6,000 আর 11,000 যদি হয় 17,000, এই 17,000 এর কনভার্সন করে টাকার হিসাবে যত টাকা এটা আপনার থাকতে হবে। এখন এটা ভেরি কেয়ারফুলি দেখবেন, আমরা যারা ইমিগ্রেশন করি আমরা জানি আপনার যদি এখান থেকে 100 টাকা কম হয় তাদের হিসাবে অথবা এই ডেট অফ অ্যাপ্লিকেশন অথবা ডেট অফ ডিসিশনে যদি 100 টাকা হিসাবে কম হয় আপনার ভিসা কিন্তু রিফিউজ হতে পারে। তো সুতরাং সবসময় আমরা অ্যাডভাইস করি একটু বেশি টাকা আপনারা দেখান যাতে ভিসাটা হয়। কারণ হইলো কারেন্সি রেট তো ওঠানামা করে, এখন যে 106 টাকা রেট বা 108 টাকা রেট, দেখা যাবে কদিন পর 10-15 টাকা হয়ে গেছে, তখন তো এই টাকা থাকবে না, তখন এই জন্য টাকা বেশি রাখা, 1 লাখ টাকা বেশি রাখা। এই জন্যই আমরা এরকম এক্সপিরিয়েন্স তো আমরা দেখেছি, বিভিন্ন সময় আমাদের কাছে আসে লোকরা, তো দেখা যায় যে 1 মাস আগ থেকে তার হিসাব করে XYZ অ্যামাউন্ট থাকলো 15 লাখ 20 লাখ টাকা, কিন্তু অ্যাপ্লিকেশন করার 1 সপ্তাহ আগে রেটটা বেড়ে গেল। এখন বাংলাদেশে দেখা যায় যে আরো 4,000 5,000 টাকা 10,000 টাকা ডিফারেন্স হয়ে যায়। তো অনেক টাকার ব্যাপার, তো 10,000 টাকা যদি ডিফারেন্স হয় তাইলে দেখা যাবে তার অ্যাকাউন্টে শর্ট ছিল যার কারণে রিফিউজ হয়ে যায়। তো এই জন্য এই ব্যাপারে ভেরি কেয়ারফুল আপনারা অ্যাডভাইস নিয়ে করবেন। দেখি হয়তো আরেকটা কল আছে, হীরা ভাই একটু লাইনে থাকেন। জি আমি ওটাও তো জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে প্রসেসিং করার মানে সময় মানে করোনা ভাইরাসের লাগে অ্যাপ্লাই করা গেছে না, মানে এটা প্রসেসিং করা গেছে না। এখন টাকা যদি বাংলাদেশ থেকে মানে কোচিং যে টিউশন ফি বাংলাদেশ থেকে পে করার লাগে, মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট করিয়া, তখন যদি করলো বাই চান্স মানে ইউনিভার্সিটি মক টেস্ট নিয়ে তারা মানে যদি ক্লাস দেয় দিলে টিউশন ফি আগে পে করতে হইব। যদি বাই চান্স এসে হোম অফিসে ভিসা মানে দেয় না দিলে তারা টিউশন ফি কিন্তু রিটার্ন মানে বের বিলাই বনে, এটা কোনো টাকা টাকা করবো না, এটা জানতে চাইছিলাম। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। ইউনিভার্সিটিতে আমি মানে করছিলাম। কোন ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি সাউথল্যান্ড ও সাউথ এন্ড? সাউথ ব্যাংক ইউনিভার্সিটি। জি জি, ওকে সুন্দর প্রশ্ন। এটা আমার প্রশ্নের মধ্যে আছিল। ঠিক আছে, আপনি সুন্দরভাবে আনিয়েছেন। ঠিক আছে, আপনার এটার মাধ্যমে
সবার লাগে ওকে থ্যাংক ইউ ওকে আপনার বন্ধু লাগে ওকে নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। হীরা ভাই বুঝছেন তো, যদি কোনো কারণে তাদের ভিসা রিফিউজ হয়, যেটা আমরা বললাম, যে কোনো কারণে রিফিউজ হইতে পারে, যদি রিফিউজ হয় তাইলে তারা কিভাবে ওটা রিফান্ড পাবে এবং রিফান্ড পলিসিটা কি? ইটস ভেরি ইজি ভাই, এটা ইউনিভার্সিটি, এটা কলেজ না যে আগের মতো যে কলেজের কথা বলছিলাম যে বোগাস কলেজ, তারা টাকা ফেরত দিবে না। এরা ইনস্ট্যান্ট টাকা ফেরত দিয়ে দিবে এবং উইদিন 3 to 6 উইকস এর মধ্যে টাকা ফেরত চলে যাবে। বাট এখানে কনভার্সন রেট অনেক সময় কমে আসতে পারে, টাকা যেহেতু বাংলাদেশের টাকা ওঠানামা করে। ধরেন 5,000 পাউন্ড দিল কেউ, 5,000 পাউন্ডই তারা ফেরত দিবে সমান টাকা। বাংলাদেশে গিয়ে বাড়তে পারে কমতে পারে, এটা তাদের ব্যাপার। ফেরত দিয়ে দিবে ইউনিভার্সিটি আর ফেরত দিয়ে দেবে। যেমন আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের ভিসা রিফিউজ হয়েছে 2000 গত বছরই তো রিফিউজ হইলো আমাদের। একটা মেয়ের রিফিউজ হইলো, সেই মেয়ের টাকা ফেরত দিয়ে দিছি অটোমেটিকলি। এটা বাংলাদেশেই ফেরত দিয়ে দিছে তারা, যেখান থেকে যদি বাংলাদেশে যে অ্যাকাউন্টে থেকে পে করা হয়েছে সেই অ্যাকাউন্টে ফেরত যাবে, অন্য অ্যাকাউন্টে যাবে না, সেই সেম অ্যাকাউন্টে থাকতে হবে। জি জি, এটা সুন্দর। আরেকটা প্রশ্ন আছে, আমরা শেষ করে ফেলবো 3 মিনিটের মধ্যে। আমাদের 57 মিনিট, 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আমরা আনফরচুনেটলি শহীদ ভাইকে মিস করেছি, না হলে কয়েকটা প্রশ্ন ছিল লিগ্যাল সাইডটা, হয়তো আরেকদিন। আমার মনে হচ্ছে যে এটা একটা অনেকেই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে যে এটা একটা ভালো প্রোগ্রাম এবং ভালো টপিক। আমার মনে হয় আরেকদিন এই প্রোগ্রামটা করা যায়। হীরা ভাই কি বলেন? না, নো প্রবলেম। আমরা তো এখন মোটামুটি আমরা সবাই তখন ফ্রি। জি, এইজন্যই আমরা চাই যে কমিউনিটি কিছুটা উপকার হোক। উপকার হোক, অসুবিধা নেই, আমাদের কোনো প্রবলেম নাই। আমরা তো এমনি তো ফোনের মাধ্যমে অনেকে পরামর্শ দেই। জি, না এটা তো মনে করেন একটা অনেকেই এই মুহূর্তে আছেন আমার 2টা পেজে এরকম 108 জন আছেন আরকি দেখছেন। এটা অনেক সময় ভিউ হয় যে 8 থেকে 10,000, তো অনেক মানুষে দেখে। 8-10,000 মানুষের তো কল আপনিও নিতে পারবেন না, আমিও নিতে পারবো না। যার যেটা দরকার ওইটাই, এজন্যই মিডিয়াগুলো কাজে লাগে। আরেকটা প্রশ্ন আছে, I have been completed BBS 2016 এ, আর সার্টিফিকেট রিসিভড 2018, IELTS 5.5, I have job experience। তার মানে উনি জানতে চাচ্ছে যে উনি করতে পারবে। ভেরি ইজি, he can come easily, no problem. ওকে, আলী আহমদ ভাই, আপনার প্রশ্ন বা উত্তর পাইছেন আপনি, আশা করি যে ঠিক আছে। If I got IELTS band 6 no less than 5.5 by this, can I got a direct master's course? Band 6 no less than 5, definitely he can get, but if he gets 4 years degree from Bangladesh. Okay, 4 years for gap কিটা হইছে না, আমি বুঝি 4 years কোর্স থাকলে, 4 years যদি সে ব্যাচেলর করা থাকে তাহলে আসতে পারবে। তার মানে বাংলাদেশের কোর্স ব্যাচেলর এটা 4 ইয়ার্স হতে হবে। 4 years হতে হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকজন নজরুল ইসলাম ভাই বলছেন গুড জব ভাইয়া, থ্যাংক ইউ নজরুল ভাই, আপনাকেও। সৈয়দ মনসুর আল আমিন বলছেন I am not student but I watch all your live discussion, is really helpful for our community people. Great job, keep it up. Thank you সৈয়দ মনসুর আল আমিন ভাই। আমরা হয় কি এইরকম প্রোগ্রামের টপিক গুলা নিয়ে আসি, যারা আমাদেরকে ফোন করেন, আমাদের অনেক ক্লায়েন্ট আছেন, তো আর আমরা তো নিজেই বুঝি কমিউনিটির কোনটা কোন সময় দরকার, এবং এইটা একটা স্টুডেন্ট ভিসা কিন্তু একটা বিগ ফ্যাক্টর ইউকের জন্য। এবং স্টুডেন্ট ভিসার আমরা নিজেরা তো স্টুডেন্ট ভিসা আসছি দেশে, আমরা স্টুডেন্ট ভিসা আসছি দেশে, আমরা সেটেলমেন্ট। হ্যাঁ, আমি 2001 এ আমি স্টুডেন্ট ভিসায় আসছি, আমরা পড়াশোনা করেছি, আমরা এখন এই দেশে জব করছি। তো ব্যাপার হচ্ছে যে আমরা গিভ এন্ড টেক, আমরা পেয়েছি এই দেশ থেকে অনেক কিছু, আমরা দেওয়ার চেষ্টা করছি। এইটাই হচ্ছে আসল কথা হচ্ছে, আমাদের অতিথিরা আগেই বলেছেন যে আপনার ইন্টেনশন যদি ভালো থাকে, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি জেনুইন স্টাডি করার যদি মন মানসিকতা থাকে, ব্রিটেন কিন্তু বেস্ট। আপনি এখান থেকে ঠকবেন না, কারণ আপনি যদি নিজের সাথে প্রতারণা করেন তাহলে আপনার সাথে সবকিছুই প্রতারণা করবে। আপনাকে প্রথমেই এক সেকেন্ড আমি একটা অ্যাড করছি, যেটা হইলো মানুষ আগে অস্ট্রেলিয়া, আমাদের ফ্রেন্ডরা বা আমাদের অনেক জুনিয়ররা অস্ট্রেলিয়া আগে যাওয়ার চেষ্টা করতো, এখন কিন্তু ব্রিটেন কিন্তু অস্ট্রেলিয়ান টাইপে ইমিগ্রেশন করে ফেলছে অনেকটা। জি, এখন যার ধরুন এখন অস্ট্রেলিয়া থেকে এখন ইউকে তে বেশি আসবে, মানুষ আসবে বেশি বাংলাদেশ থেকে এখন, এবং ইউকে এই অস্ট্রেলিয়া থেকে ইউকে সবসময় জবের জন্য ভালো, যে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারে, ইজিলি জব পায়। এটা মানে স্টুডেন্টের জন্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এইটা আরেকটা জিনিস বলছেন যে আসলে ব্রিটেন কেন মানুষ চুজ করে, বিশেষ করে আমি শুধু আমাদের বাংলাদেশের কথাই বলি। এখানে দেখেন আমরা বাঙালিরা প্রায় 100 বছরের পুরাতন ইতিহাস, আমরা বাঙালি এখানে আছি।
আমাদের কালচার অনেকটা বাংলাদেশের মতো কালচার। আমরা দ্বিতীয় বাংলাদেশও বলি। হোয়াইটচ্যাপেল, লন্ডন, ইস্ট লন্ডনকে আমরা হাঁটলেই আপনি মনে করবেন বাংলাদেশের যেকোনো, সিলেট হলে জিন্দাবাদ, আর ঢাকা হলে হয়তো ঢাকার পল্টন নাকি? না গুলিস্তান? আমার আমাদের এক ফ্রেন্ড এই যে মুস্তফা হাসান মাহমুদ, হ্যাঁ, হ্যাঁ, উনি বলছেন, আসাম, জি, Mustafa Hira Delwar, you are a star and as always very helpful. Continue the good work. এইগুলোই ভালো। আসলে কাজের অ্যাপ্রিসিয়েশনটা আসলে হীরা ভাই আপনি হেল্প করছেন। অনেক স্টুডেন্ট আপনার মাধ্যমে আসছে। দেখা যাবে এখানে হয়তো সেটেল হয়ে এখন এস্টাবলিশ বিজনেসম্যান অথবা ভালো জব করছে। তো কারো না কারো উপকার অবশ্যই কাজে লাগে এবং বলা যায় না তো কার সাহায্যে কে আসতে পারে। I have been আসলে কি দিবি completed ভাই, 3 years. আমরা যে পরিমাণ মানুষকে পরামর্শ দিছি এবং ফ্রি অফ চার্জ, আমরা যদি, আমার মনে হয় আমার লাইফে যদি 10 পাউন্ড করে টাকা নিতাম, আমার মনে হয় 50,000 পাউন্ড আমার হইতো। মাশাআল্লাহ, এটা ভালো। না, এটা তো স্বাভাবিক, আপনি পাবেন তাদের কাছে। এই আমরা তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়েলফেয়ার, আমরা করি, ওয়েলফেয়ার কাজ করি, এটা ওয়ান কাইন্ড অফ ওয়েলফেয়ার। জি, আমরা অনেকেই হেল্প করি এবং হেল্প করা, এইজন্যই তো কমিউনিটি একে অন্যের পাশে। আপনিও আরেকজনের সাহায্য নিবেন, আমিও আরেকজনের সাহায্য নিব, আমি আরেকজনকে সাহায্য করব। এটাই হচ্ছে গিভ এন্ড টেক। তো হীরা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি এসে আপনার সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করি আমার যে ভিউয়ার্স যারা প্রশ্ন করেছেন এবং যারা প্রশ্ন করেন নাই কিন্তু তাদের উত্তর হয়তো পেয়েছেন। আশা করি সবাই উপকৃত হবেন। এবং দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি সামান্যতম আ আপনাদের উপকারিতা আসে, তাহলে আমাদের এই রাত জাগা এবং এই কষ্ট সার্থক হবে। তো হীরা ভাই, যাওয়ার আগে আপনার কি আর কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বলতে চাচ্ছেন? আমি আপনাকে না, এটা যদি আবার বিস্তারিত কেউ যদি জানতে চায়, তা আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা বলে দিবেন যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যদি কোনো, কারণ অনেক কিছু এখানে দেওয়া সম্ভব হয় না, পার্সোনালি যদি কেউ যোগাযোগ করে তাদের জন্য আমাদের একটু সময় বেশি দেওয়া যায়। অনেকেই সময় দিতে পারেনি আমরা, যারা দেখছেন। এবং কোনো ধরনের যদি যে কোনো ধরনের পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মানে খুশি হয়ে আমরা পরামর্শ দিব, কোনো অসুবিধা নেই। ইভেন আমাদের বাংলাদেশে অনেকে চিন্তা করে যে শুধু ইউকে না, আমরা কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড সব জায়গাতেই কিন্তু আমরা এই স্টুডেন্ট রিক্রুট করি। অনেকে যাদের যেখানে মানে যেতে মন চায় আমরা সেখানে কিন্তু প্রসেস করতে পারি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। দিলওয়ার ভাই, যাওয়ার আগে একটা প্রশ্ন, আর আমার ইকবাল হোসেন ভাই বলছেন যে হ্যালো ব্রাদার, আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চন। মাই এল্ডার সিস্টার HSC completed 2016 and she wants to study in the UK for bachelor. Is this study gap is possible for her? যদি এই 2016 এ উনি HSC, হ্যাঁ, যদি এটা আবার রিপিট করছে, যদি তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা কোনো ভলান্টারি কোনো এক্সপেরিয়েন্স থাকে, সেইগুলি যদি তারা দেখাইতে পারে যে আমরা আসলে এই কোর্সটা তার কাজে লাগবে, এই কাজের যে করতেছে, তখন স্টাডি কোনো প্রবলেম না। স্টাডি গ্যাপ সবারই আছে, আমাদেরও স্টাডি গ্যাপ ছিল, আমরা আসছি, অনেকে আসতেছেন। স্টাডি গ্যাপ থাকবেই, জব থাকলে এটা সুবিধা হয়, কারণ তার ভবিষ্যতের জন্য যে সেই ভালো জব করবে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, তখন এটা কাজে লাগবে, কোনো অসুবিধা নেই, স্টাডি গ্যাপ কোনো প্রবলেম নাই। ধন্যবাদ হীরা ভাই। আবারও আপনারে অন্য কোনো অনুষ্ঠানে আবারও কল করব সেই প্রত্যাশায় থাকলো, এবং আপনি আসার জন্য অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার দর্শকদের ধন্যবাদ ভাই, এত সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং কমিউনিটিকে ভালো উপদেশ দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য। আসলে একটা রিয়েলি গুড প্রোগ্রাম, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ and keep it up. Again, one of the viewers told you keep it up, so I will tell you keep it up. ইনশাআল্লাহ আপনাদের সাহায্য থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে চালিয়ে যাব। আপনারা ভালো থাকবেন হীরা ভাই, আপনাকে বিদায় দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক মন্ডলী, আবারও কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, 1 ঘন্টার উপরে প্রোগ্রাম হয়ে গেছে। আপনারা যারাই আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আগামী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে কথা বলবো, সেই প্রত্যাশায় এখনই বিদায় নিতে যাচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাচ্ছি, আমরা চেষ্টা করি কমিউনিটির যেকোনো বিষয় যেটি কমিউনিটি সাফার করে এইসব বিষয় নিয়ে লাইভ করার জন্য, এবং এখানে আজকারে আপনারা দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর থেকে অনেকেরই উপকারে আসবে। যারা প্রশ্ন করেন নাই তাদেরও কিন্তু এই প্রশ্ন থেকে উত্তর পেয়ে যাবেন।
তো আপনারা আগামীও যে কোনো অনুষ্ঠানে আমরা যদি আসি আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা থাকবে। এবং একটি রিকোয়েস্ট করব সেটি হচ্ছে যে আপনারা দয়া করে যদি মনে করেন এই প্রোগ্রামটা উপকারী, অন্যের জন্য উপকারী হবে তাহলে শেয়ার করতে পারেন। শেয়ার করলে অন্য হয়তো জেনে যেতে পারে। আম আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।